আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাল্লাহ। তো লাইভের শুরুতেই আমাকে একটু কমেন্ট করে কনফার্ম করেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জিহাদ ভাই, স্যার কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন। আচ্ছা, আর কারা কারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করতে হবে। ফাহিমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন কাজী ভাই ক্লিয়ার। জিহাদ ভাই বলছেন জি স্যার, অল রাইট, ধন্যবাদ। মনি ভাই ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো প্রেপোজিশন। তো এখানে ছোট্ট একটা বিষয় একটু বলে রাখি, আপনাদের মধ্যে যারা আমার বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে আছেন, আপনাদের মধ্যে যারা আমার বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ব্যাচটাতে আছেন, তারা চাইলে এই ক্লাসটা স্কিপ করতে পারেন, কারণ বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচে আমি এই ক্লাসটা ইতিমধ্যে নিয়ে ফেলছি একবার। যারা বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচে আছেন তারা চাইলে ক্লাসটাকে স্কিপ করতে পারেন। তবে যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টস আছেন তারা অবশ্যই এই ক্লাসটা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ফজলে রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। বন্যাদে আদাব। আচ্ছা আচ্ছা, ইমাম ভাই ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা দেখেন, আমি একদম বেসিক কিছু বলে নিচ্ছি, হ্যাঁ, আপনাদের জন্য বেসিক কিছু বিষয় একটু বলে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর প্রেপোজিশন সম্পর্কে বা প্রেপোজিশন নিয়ে কারা বেশি ভয় পান একটু কমেন্ট করেন তো দেখি, আপনাদের মধ্যে কারা বেশি বেশি ভয় পান প্রেপোজিশনকে। আচ্ছা চলে আসি, দেখেন আমরা এখানে বলছি বেসিক বেসিক্স অফ প্রেপোজিশন। প্রেপোজিশনে কিছু বেসিক তথ্য আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও এগুলো তাত্ত্বিক তথ্য, আপনাদের খুব বেশি কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, জিয়াদ ভাই বলতেছেন উনি খুব ভয় পান। আচ্ছা দেখেন, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে প্রি মানে হলো পূর্বে। আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে প্রি মানে পূর্বে, আর পজিশন এর মানে হলো অবস্থান। আচ্ছা, তার মানে কি আসতেছে বাবা, যে প্রেপোজিশন হলো এমন একটা জিনিস যেটা পূর্বে অবস্থান করে। এখন বলতে পারেন যে স্যার তাহলে প্রেপোজিশন পূর্বে বসে তো বুঝলাম, কিসের পূর্বে বসে? ঠিক আছে, খেয়াল করেন কিন্তু। সৈকত ভাই ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? সব ক্লিয়ার, ধন্যবাদ আসাদুল ভাই। তাহলে খেয়াল করেন বাবা, প্রেপোজিশন যার পূর্বে বসে তাকে বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট। হ্যাঁ, আমি একদম বেসিক কিছু তথ্য দিয়ে রাখতেছি আপনাদেরকে। আপনাদের কিন্তু ইন্টারমিডিয়েটে এগুলো কাজে লাগবে না, এগুলো অ্যাডমিশনে গিয়ে কাজে লাগবে। হালকা একটু বেসিক তথ্য দিয়ে নেই, সেটা হলো প্রেপোজিশন যার পূর্বে বসে তাকে বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কি বসে? প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। এই যে ক্লজ ফ্রেজ কি জিনিস, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা করাবো এখানে ডিটেলস আলোচনা করব। ওকে, আচ্ছা এই হলো গিয়ে ঘটনা আর কি। আপনাদেরকে ছোট্ট করে একটু যদি এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি বলতে পারি আই
রিলাই অন আল্লাহ, আমি আল্লাহর উপরে রিলাই করি। এই যে দেখেন প্রেপোজিশনের পরে বসছে নাউন। একইভাবে বলতে পারেন উই রিলাই অন হিম, আমরা তার উপরে নির্ভর করি। সরি, এই যে আল্লাহ, আল্লাহ কি ছিল বাবা? আল্লাহ ছিল নাউন। আবার দেখেন আমি এখানে লিখতে পারি উই রিলাই অন হিম। দেখেন আল্লাহর পরিবর্তে আমরা এখানে লিখলাম হিম। তো নাউনের পরিবর্তে যখন প্রোনাউন লেখা হয় সাধারণত সেটা ছোট হাতে লিখি আমরা সেন্টেন্সের মাঝখানে লিখলে আর কি, শুরুতে লিখলে প্রথম লেটারটা বড় হাতের লিখি। তবে আল্লাহ এবং গড, গড বলতে বড় হাতের গড যদি হয় আর কি, হ্যাঁ, অনেক সময় ছোট ছোট দেবতা আছে যাদেরকে ছোট হাতের গড দিয়ে এক্সপ্রেস করা হয়। তো দেখেন উই রিলাই অন হিম, আমরা তার উপরে নির্ভর করি। আমরা যদি এই কথাটা বলি, এই যে দেখেন এখানে হিমটা হলো আমাদের প্রোনাউন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহ হচ্ছে নাউন আর হিম হলো প্রোনাউন। তার মানে কি আমরা চাইলে প্রেপোজিশনটাকে লিখতে পারি নাউনেরও আগে প্রোনাউনেরও আগে। এরপরে নাউন ক্লজ, ক্লজটা কি বাবা আপাতত মাথায় রাখেন, আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, পরে আমি এগুলো ব্যাখ্যা করব। ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। এখন কেউ যদি প্রশ্ন করে আপনাকে যে ভাই ক্লজ কি, তাহলে আপনি বলেন ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে। এইচ ক্যাপিটাল হলো কেন? ওই যে আল্লাহর নামের পরিবর্তে যতবার আপনি আল্লাহ গডের পরিবর্তে যতবার প্রোনাউন ব্যবহার করবেন প্রথম লেটারটা বড় হাতের হবে। এইবার আসেন প্রশ্ন করতে পারেন যে ভাই ফ্রেজ কাকে বলে? আচ্ছা, ফ্রেজ খুব সহজ জিনিস। আপনি বলবেন ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড, এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একত্রে থাকে না। তাহলে ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে, ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না। এটাই হলো বাবা ক্লজ আর ফ্রেজের পার্থক্য। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই যে নাউনের প্রেপোজিশনের পরে নাউন বসছে, এই যে প্রেপোজিশনের পরে প্রোনাউন বসছে। একইভাবে আমরা বলতে পারি উই রিলাই, রিলাই মানে নির্ভর করা, অন আমরা তার উপরে নির্ভর করি, হোয়াট আল্লাহ গিভস আস, আমাদেরকে আল্লাহ যা দেয় আমরা তার উপরে নির্ভর করি। একটু খেয়াল করুন তো বাবা, এইখানে কিন্তু দেখেন 1 2 3 4 একগুচ্ছ ওয়ার্ড আছে। এই যে দেখেন আল্লাহ নামের একটা সাবজেক্ট আছে আর টেন্স চেনা যায় এমন একটা ভার্ব আছে, মানে ফাইনাইট ভার্ব আছে, তাই এইটা একটা ক্লজ। এই ক্লজটাকে বলা হয় নাউন ক্লজ। তার মানে দেখেন এই যে প্রেপোজিশনের পরে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ক্লজও বসতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, এখন দেখবেন কিভাবে একটা প্রেপোজিশন নাউন ফ্রেজের সামনে বসতে পারে। ইসাহাক তালুকদার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজলে রাব্বি বলতেছেন স্যার ব্যস্ত ছিলেন নাকি? না ব্যস্ত না ভাই, আমাদের আসলে মানে একটু ঝামেলায় আছি। আমাদের ওবিএসটা যেটা দিয়ে আমরা যে লাইভে যাচ্ছি এটা একদম শতভাগ ক্লিয়ার আসতেছে না, বুঝছেন? অনেক চেষ্টা করেছি, সম্ভবত মানে আগামী বুধবারের আগে মানে আমাদের যিনি এক্সপার্ট কাজগুলো করে দেয় তাকে আমরা পাচ্ছি না আর কি, বুঝছেন? এই একটা ঝামেলার কারণে গতকালকে লাইভে আসতে চাইছিলাম, আসি নাই। আমি খুব দ্রুত যদি মুভ করি দেখবেন আমাকে দেখতে আপনার কষ্ট হবে আর কি, চেহারা দেখতে পাবেন না। আচ্ছা একইভাবে দেখেন উই রিলাই, আমরা নির্ভর করি অন আওয়ার ওন প্রপার্টি, আমরা আমাদের নিজের সম্পত্তির উপরে রিলাই করি বা নির্ভর করি। দেখেন বাবা এইখানেও কিন্তু একগুচ্ছ ওয়ার্ড আছে, একগুচ্ছ মানে 1 2 3 একগুচ্ছ ওয়ার্ড আছে। যখন আমরা দেখি যে একগুচ্ছ ওয়ার্ডে সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকে না, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্রেজ। তাহলে দেখেন এইটা একটা ফ্রেজ, কারণ আওয়ার ওন প্রপার্টি, এইখানে কিন্তু দেখেন
সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নাই, সো এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে কি বলা হয়? নাউন ফ্রেজ। তাই আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে বলো তো প্রেপোজিশন কোথায় বসে, আপনি বলবেন যে প্রেপোজিশন সাধারণত প্রেপোজিশনাল অবজেক্টের পূর্বে বসে। এখন কেউ যদি প্রশ্ন করে যে প্রেপোজিশনাল অবজেক্টটা কি, তাহলে বলবেন প্রেপোজিশনাল অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, নাউন ক্লজ অ্যান্ড নাউন ফ্রেজ। এতটুকু বুঝছেন কিনা একটু বলেন তো বাবা, যতটুকু বললাম এতটুকু বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আচ্ছা, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি যতটুকু বুঝিয়েছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ কুইকলি আনসার করার চেষ্টা করবেন। আসাফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহ ভালো রাখছে আসাফ ভাই। আচ্ছা, আপনারা তো কমেন্ট টমেন্ট করতেছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আসাদুল ভাই, শহীদ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা এতটুকু বুঝতে পারছি। আরো কিছু বিষয় আছে, যেমন যখন দেখবেন যে প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট নাই, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো কখনো প্রেপোজিশন কনজাংশন হয়ে যায়। তো ওই বিষয়গুলোতে, তাত্ত্বিক বিষয়গুলোতে আমি গেলাম না। হ্যাঁ, আচ্ছা, বন্যাদে সৌরভ ভাই ধন্যবাদ, ফজলে রাব্বি ধন্যবাদ। তাহলে এই হচ্ছে গিয়ে নর্মাল আলোচনাগুলো। এইবার চলে আসেন বাবা, এই যে আপনি যখন প্রেপোজিশন নিয়ে কথা বলবেন, বেসিক কনসেপ্টটা আমি দিয়ে দিয়েছি। আপনি যখন প্রেপোজিশনগুলোকে শিখতে যাবেন তখন আপনি 3 বা 4 ভাগে ভাগ করে প্রেপোজিশনগুলোকে শিখবেন। অনেকে আমরা প্রেপোজিশন যখন শিখি তখন প্রথমে শুরু করি এ দিয়ে। হ্যাঁ, প্রথমে আমরা শুরু করি কি এ দিয়ে। তাহলে আমরা এ দিয়ে শুরু করে প্রথমে আমরা এই যে অ্যাবাউট, তারপরে অ্যাবাভ, এভাবে শেখা শুরু করি। এরপরে দেখি বিলো, এরপরে সি দিয়ে প্রেপোজিশন নাই, তারপর ডি দিয়ে যাই ডাউন, ই দিয়ে যাই এক্সেপ্ট, এভাবে যাওয়া শুরু করি। সমস্যাটা হলো গিয়ে আপনি যদি এইভাবে প্রেপোজিশন শেখেন, জীবনেও এই প্রেপোজিশন আপনার মনে থাকবে না। তাই প্রেপোজিশনকে শেখার তাগিদে, হ্যাঁ, প্রেপোজিশনের ব্যবহার জানার জন্য আমরা এইভাবে বলতে পারি যে ব্যবহারগত দিক থেকে, ব্যবহারগত দিক থেকে প্রেপোজিশন 4 প্রকার বা 3 প্রকার। এরপর আদার্স আছে আর কি, আমরা এটাকে আদার্সটাকে 4 নাম্বারে নিলাম। প্রেপোজিশন ইংরেজিতে লিখে দিই 4 প্রকার। তাহলে ব্যবহারের দিক থেকে যদি আপনি হিসাব করেন তাহলে প্রেপোজিশনকে বলবেন আপনি 4 প্রকার। হ্যাঁ স্যার, নাউন ক্লজ ধরার কৌশল কি? আচ্ছা, এগুলো পরবর্তীতে আলোচনা করবো ভাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমাদের ইন্টারমিডিয়েটে এটা লাগবে না, বাট আপনাদের যেটা লাগবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, সেগুলো আমি আলোচনা করবো। হ্যাঁ, আর আপনাদের টপিক শেষ হয়ে গেলে আমারে বললেন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ক্লজ আবার 3 রকমের হয়। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ আবার হয় রেস্ট্রিক্টেড, নন রেস্ট্রিক্টেড, ওগুলোতে আমরা এখন যাচ্ছি না। ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে প্রেপোজিশনস অফ পজিশনিং অর প্রেপোজিশনস অফ প্লেস। সাধারণত আমরা কোনো কিছুর পজিশন বা প্লেস বা অবস্থান বোঝানোর জন্য, তবে মাথায় রাখবেন তাকে অবশ্যই এক্ষেত্রে স্থির থাকতে হবে। স্থির যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো কিছুর আমরা যদি অবস্থান বোঝাতে চাই তাহলে আমরা একভাবে প্রেপোজিশন ব্যবহার করতে পারবো। 2 নাম্বার প্রেপোজিশনস অফ মুভমেন্ট, এই গতিশীল কোনো কিছু যদি আমরা প্রকাশ করতে যাই সেক্ষেত্রে আমাদের আরেকভাবে প্রেপোজিশন ব্যবহার করতে হবে। 3 নাম্বার প্রেপোজিশনস অফ টাইম, সময় প্রকাশ করার জন্য আমাদেরকে আরেকভাবে প্রেপোজিশন ব্যবহার করতে হবে। তার মানে আমরা এই 3টা ভাগে ভাগ করে নিব। এর বাহিরে যা আছে সেগুলো হচ্ছে আদার্স, অর্থাৎ অন্যান্য। অন্যান্য নিয়মে বাকিগুলোকে আমরা ভাগ করে করে পড়ব। ঠিক আছে বাবা? এভাবে যদি প্রেপোজিশন আপনি শিখেন তাহলে আপনার জন্য প্রেপোজিশন শেখাটা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আসেন প্রথমে আমরা প্রেপোজিশনস অফ পজিশনিং অর প্রেপোজিশনস অফ প্লেস এটা একটু দেখে নিই। আচ্ছা, তো এটা দেখতে গিয়ে আমরা এখন যে প্রেপোজিশনগুলো দেখব, সরি, আমরা এখন এই যে স্থির অবস্থা বলতেছি আর কি। তো স্থির অবস্থায় আমরা যদি প্রেপোজিশন ব্যবহার করতে চাই কিভাবে ব্যবহার করব আসলে একটু দেখে নিই।
আচ্ছা, খেয়াল করি আমরা। তো স্থির অবস্থায় আমরা যেভাবে প্রেপোজিশনগুলো শিখতে পারি, আমরা বলবো উপরে। এটা আমি গত 2 থেকে 3 দিন আগে ইউটিউবে এগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম। আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা। স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের মধ্যেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। উপরে বোঝাতে আপনি ব্যবহার করতে পারবেন অন। আর আবার এই উপরে বোঝানোর জন্য আপনি লিখতে পারবেন অ্যাবাভ। আবার আপনি উপরে বোঝানোর জন্যই লিখতে পারবেন ওভার। আমি কয়েকদিন আগে এই রুলগুলো আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম। আপনাদের মধ্যে যদি কেউ দেখে থাকেন বা দেখে রাখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। আর যদি ওইখানে বুঝে না থাকেন কোনো সমস্যা নেই, এখন বুঝবেন। বাবা, আমাকে যখন আমার শিক্ষক এই যে অন, অ্যাবাভ এবং ওভার পড়িয়েছেন, আমাকে একটা অদ্ভুত সিস্টেমে পড়ানো হয়েছে। আমার মনে হয় আপনারাও এই অদ্ভুত সিস্টেমেই পড়ে আসছেন। এই অদ্ভুত সিস্টেমটা কি জানেন? অদ্ভুত সিস্টেমটা হলো, আচ্ছা আমি আবারও বলি, যারা এই ব্যাচে আমার সাথে এখন আছেন, বেসিক টু অ্যাডভান্স ব্যাচেও আছেন, তারা চাইলে ক্লাসটা স্কিপ করতে পারেন, কারণ ওইখানে আমি বিষয়টা আলোচনা করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেটা বলতেছিলাম, দেখেন আমার স্যার আমাকে এক আজীব টেকনিকে প্রেপোজিশন পড়িয়েছিলেন। টেকনিকটা কি ছিল জানেন? মানে সেটা ভুল পদ্ধতি। আমাকে পড়ানো হয়েছিল যদি কোনো কিছুর উপর স্পর্শ করে থাকে তাহলে অন, যদি তার চেয়ে একটু উপরে থাকে তাহলে হলো ওভার, অনেক উপরে থাকলে সেক্ষেত্রে অ্যাবাভ। কি ভয়ঙ্কর একটা মিথ্যা তথ্য দেখেন। সেটা হলো স্পর্শ করে উপরে থাকলে অন, তার চেয়ে একটু উপরে থাকলে বা সীমার মধ্যে থাকলে ওভার, সীমার বাইরে থাকলে অ্যাবাভ। পুরোটা ডাহা মিথ্যা কথা, ভুল পদ্ধতি, ভুল থিওরি। এভাবে আপনারা কেউ শিখছেন কিনা একটু কমেন্ট করেন তো। যে আমি যেভাবে বললাম যে স্পর্শ করে থাকলে উপরে, তার চেয়ে একটু উপরে থাকলে মানে স্পর্শ করে উপরে থাকলে অন, তার চেয়ে একটু উপরে থাকলে হচ্ছে ওভার, অনেক উপরে থাকলে অ্যাবাভ। এভাবে আপনারা কে কে শিখছেন একটু কমেন্ট করেন তো। আমি নিজে শিখছি আর কি, আমার মনে হয় আপনারাও এরকম ভুল পদ্ধতিটা শিখে আসছেন। তাহলে আসেন আমরা এটা একটু দেখে নেই। তো দেখেন, প্রেপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে সবচাইতে মানে এই 3টা প্রেপোজিশন আর কি স্থির অবস্থায়, অন, অ্যাবাভ, ওভার। শহীদ ভাই বলতেছেন উনি এইভাবে শিখছেন। আচ্ছা শহীদ ভাই, থ্যাংক ইউ দাদা। ইয়েস স্যার, আমিও আচ্ছা আচ্ছা স্যার, আমার ওই বাসটা খেয়ে আসছি। আচ্ছা আচ্ছা, জি ভাই, হ্যাঁ। সৌরভ ভাই, শহীদ ভাই, দেখছেন আসাদুল ভাই বলতেছেন আমার কলেজে স্যার বলছিল, পুরো ডাহা মিথ্যা কথা। মাথায় রাখবেন, স্পর্শ করে থাকলে অন হয়, ওভারও হয়। যারা বলে যে স্পর্শ করে থাকলে অন, তার চেয়ে উপরে থাকলে ওভার, এদের জন্য দোয়া করা লাগবে বাবা। হ্যাঁ, তাহলে মাথায় রাখেন, এখানে আমি একটা ওয়ার্ড লিখতেছি, দেখেন এই যে দেখেন, আমি সিটারে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি লিখলাম ওভার। আচ্ছা বলেন তো, আমি যদি এইভাবে লিখি যে দেখেন, আমি এই জায়গাতে যেই কাজটা করব, আমি এখান থেকে সিটারে মুছে ফেলাবো। তাহলে সিটারে মুছে ফেললে কি হয়? ওভার। আর যদি সিটাকে ইনপুট করেন তাহলে কি হবে? কভার না কিন্তু, খেয়াল করেন, আমি সিটারে মুছে ফেললে হচ্ছে ওভার, ওভার না কিন্তু, হ্যাঁ ওভার। তাহলে দেখেন, এই ওভার শব্দটা আমরা তখনই লিখব যদি কোনো কিছু কাভার হয়। কাভার মানে হচ্ছে ঢেকে রাখা। তাহলে আমরা সিম্পলি যেটা মাথায় রাখবো সেটা হলো কাভার করলে ওভার বসে। তাহলে কোনো কিছু যদি কোনো কিছুকে কাভার করে অথবা ঢেকে রাখে তাহলে আপনি ওভার লিখবেন, আদারওয়াইজ লিখতে পারবেন না। তাহলে এটাকে আমি একটু ক্লিয়ারলি বলে দেই, সেটা হলো স্পর্শ করে বা না করে। অর্থাৎ স্পর্শ করেও হইতে পারে। ও মাই গড, ফজলে রাব্বি বলতেছেন 10 মিনিট স্কুলের আইমান সাদিক ভাইয়াও তো এমনই বলছিল। একটা কথা বলি, মাইন্ড করেন না। আইমান সাদিক আপনাদেরকে যেভাবে ইংরেজি শেখায়, আইমান সাদিক যেভাবে ইংরেজি শেখায়, এই ইংরেজি শিক্ষা ক্লাস 7 পর্যন্ত হয়তো কাজে লাগবে আর কি। এর উপরে যে ইংরেজি শেখায় ভাই, এটা আমার কাছে এমন হতে পারে এটা আমার প্রবলেম, আইমান সাদিকের প্রবলেম না। বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা এখানে আর কি। দেখেন, তাহলে স্পর্শ করে বা না করে, স্পর্শ করে বা না করে সম্পূর্ণ
বা আংশিক কাভার করা বা ঢেকে রাখা বুঝালে ওভার বসে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আর কি, স্পর্শ করে হোক না করে হোক, হ্যাঁ, যদি কাভার করে তাহলে ওভার হবে। যেমন ধরেন কেমনে বোঝাই আপনারে, আমি তো আজকে চাদর নিয়ে আসি নাই, হ্যাঁ, নাহলে চাদরটা গায়ে কাভার করে দেখাইতাম। হ্যাঁ, সবচেয়ে বড় সমস্যা কি দেখেন, আমরা অনেকে মনে করতেছি স্পর্শ করলে অন হয়। আপনার ধরে নেন ভাই বোন বা আপনার আম্মু শুয়ে আছে, আপনি একটা কাঁথা আপনার আম্মুর ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ কারো গায়ে কাঁথা টেনে দিলেন, খেয়াল করেন, গায়ে যখন কাঁথা টেনে দিচ্ছেন সেই কাঁথাটা তার শরীরের অর্ধেক কাভার করুক আর পুরো মাথা থেকে ঠ্যাং পর্যন্ত কাভার করুক, কাভার করছে না বাবা? কাভার করলে ওভার হয়। এখন বলেন, আমরা যখন গায়ে কাঁথা দেই সেটা কি আমাদের শরীরে স্পর্শ করে থাকে না? থাকে তো। তাহলে যারা বলতেছে স্পর্শ করলে অন হয়, এরা আসলে কারেক্ট বলতেছে না। হ্যাঁ, স্পর্শ করলে অন হতে পারে, নাও হতে পারে। বিষয়টা হচ্ছে গিয়ে ওভার কখন লিখবেন, যদি কোনো কিছুর কাভার করে। কাভার করা বা ঢেকে রাখা বোঝালে ওভার হবে, আদারওয়াইজ ওভার হবে না। যেমন আপনি রুটির উপরে মাখন বা জেলি লাগাচ্ছেন, কাভার হচ্ছে, কাভার করলে ওভার বসে। ঠিক আছে, আপনি রুটির উপরে মাখন বা জেলি লাগাইতেছেন, কাভার হচ্ছে, কাভার করলে ওভার বসে। ওকে, একইভাবে দেখেন আপনি এই যে আমার শার্টটা, আমি শার্টটা গায়ে জড়াইছি, আমার শরীরটাকে কাভার করছে, কাভার করলে ওভার বসে। ওকে বাবা, আমি মাথার উপর একটা ছাতা ধরছি, ধরে নেন এই ছাতা আমার মাথাকে কাভার করতেছে, সেটা মাথাকে স্পর্শ করে কাভার করুক আর দুই হাত উপরে থেকে মাথাকে বা আমার বডিকে কাভার করুক, কাভার করলে ওভার হয়, ঝামেলা শেষ। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে অন কখন হয়, আপনি মাথায় রাখবেন, সেটা হলো দেখেন, স্পর্শ করে উপরে থাকা বোঝালে অন বসে। তবে তবে এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা, কাভার করা বা ঢেকে রাখা মূল উদ্দেশ্য নয়। তার মানে আমরা কোনো কিছুর উপরে রেখেছি, সেক্ষেত্রে আপনি সবসময় লিখবেন অন। ধরে নেন, আমি একটা উদাহরণ দিই, যে আপনার বিছানার উপরে আপনি আপনার স্কুলের ব্যাগটা রেখে দিয়েছেন। তাহলে আমরা যখন স্কুল থেকে এসে বিছানার উপরে বা টেবিলের উপরে আমাদের ব্যাগ অথবা বই রেখে দেই, আমাদের উদ্দেশ্য কি থাকে স্কুলের বই দিয়ে বা স্কুলের ব্যাগটা দিয়ে বিছানাকে কাভার করে দেন? আমরা জাস্ট নর্মালি উপরে রেখে দিছি, এরকম ক্ষেত্রে অন লিখতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার তোষকের উপরে একটা বেডশিট বিছানো আছে, এই যে দেখেন তো, আপনি যখন তোষকের উপর একটা বেডশিট দিচ্ছেন, সেই বেডশিট দিয়ে আপনি কি কাভার করছেন না? কাভার করতেছেন। তাহলে কাভার করলে ওভার বসে, মাথায় রেখেন। তাহলে বিছানার উপর বেডশিট দিলে সেটা হচ্ছে ওভার, বিছানার উপর বই রাখছেন তখন হবে অন। এইবার বাকি থাকতেছে কি? অ্যাবাভ। হ্যাঁ, অ্যাবাভ হলো একটা জিনিস, মাথায় রাখবেন। অন, ওভার, অ্যাবাভ, এই তিনটার মধ্যে যদি কোনো জিনিস আপনাকে পীড়া দেয়, প্যারা দেয়, তাহলে সেটা হচ্ছে অ্যাবাভ। বাট আর জীবনেও প্যারা দিবে না, আমি এটাকে একদম প্যারামুক্ত করে দিচ্ছি। আপনি যেটা মাথায় রাখবেন সেটা হলো সরাসরি গায়ের উপরে স্পর্শ করে নয়, স্পর্শ করে নয়, বরং উচ্চতার দিক থেকে উপরে, বরং উচ্চতার দিক থেকে উপরে বা পাশের দিক থেকে উপরে, বা পাশের দিক থেকে উপরে বুঝালে অ্যাবাব বসে। তাহলে কি বললাম বাবা? সরাসরি গায়ের উপরে না, উচ্চতার দিক থেকে উপরে অথবা পাশের দিক থেকে উপরে যদি বোঝান, সেক্ষেত্রে অ্যাবাব হবে।
এই যে দেখেন, আমি আপনাদের জন্য এই জায়গাটাতে একটা পিকচার দিয়ে রেখেছি, একটা পিকচার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই দেখেন একটা পিকচার, এইখানে দেখতে পাচ্ছেন একটা সোফা আছে, আর দেখেন সোফার উপরে একটা পেইন্টিংও বলতে পারেন বা একটা দেয়াল ঘড়িও বলতে পারেন, একটা দেয়াল ঘড়ির একটা পেইন্টিং বলতে পারেন বা বড় সাইজের একটা ক্লক বা দেয়াল ঘড়ি আছে। এখন আপনি এই বাক্যটাই যদি বলেন, এইভাবে যদি বলেন, দেখেন দেয়ার ইজ আ লার্জ ক্লক ড্যাশ দ্য সোফা, সোফার উপরে একটা ক্লক আছে। আচ্ছা বলেন তো, এই যে ক্লকটা বা ঘড়িটা, এটা কি সোফার উপরে স্পর্শ করে আছে? নাই। সোফাকে ঢেকে রাখছে? তাও না। গায়ের উপরে লেগে আছে? তাও না। বরং কি বোঝাচ্ছে? যে সোফা থেকে ঘড়িটা উচ্চতার দিক থেকে উপরে আছে। যখন উচ্চতার দিক থেকে কোনো কিছু উপরে থাকে, যখন উচ্চতার দিক থেকে উপরে থাকে, তখন আমাদেরকে লিখতে হয় অ্যাবাভ। বুঝেছেন কিনা প্লিজ একটু কমেন্ট করেন বাবা। অন্যদিকে আসেন, আমি যদি এইভাবে বলতাম যে ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের উপরে একটা বাক্স রাখা আছে, তাহলে আমি কি বলবো? দেয়ার ইজ আ বক্স অন দ্য টেবিল। এই যে দেখেন বাক্সটা কিন্তু টেবিলের উপরে স্পর্শ করে আছে, এবং আমরা কিন্তু এইটা বোঝাচ্ছি না যে বাক্স টেবিলকে ঢেকে রাখছে। আমরা একটা বাক্স নিয়ে টেবিলের উপর রাখলে এমনি রেখে দিই, আমরা ঢেকে রাখার জন্য বা কাভার করার জন্য রাখি না, আমরা উপরে নর্মালি রেখে দিই। তাহলে কোনো কিছুর উপরে থাকা বোঝালে যেখানে ঢেকে রাখা উদ্দেশ্য নয়, আপনাকে অন লিখতে হবে। এই যে অন বসে। অন্যদিকে দেখেন তো, আমি যখন এই যে একটা পিকচার দেখাচ্ছি, আপনারা এই পিকচারটাতে দেখতে পাচ্ছেন যে একটা টেবিলের উপরে একটা টেবিল ক্লথ আছে। খেয়াল করেন, একটা টেবিলের উপরে একটা টেবিল ক্লথ দেয়া আছে। এখন আমরা যদি বলি দেয়ার ইজ আ রেড টেবিল ক্লথ ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপর একটা লাল টেবিল ক্লথ দেয়া আছে। এই যে দেখেন ওভার লিখলাম আমরা। কেন ওভার লিখলাম? কারণ এটা কাভার করতেছে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কাভার করলে ওভার বসে। ঠিক আছে? এতটুকু বুঝেছেন কিনা আমাকে কমেন্ট করে জানান। এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটু কমেন্ট করতে হবে বাবা, আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা কমেন্ট না করলে আমার মনে হয় যে আমি একা একা কথা বলতেছি, সেক্ষেত্রে ক্লাস করায় মজা পাই না। একটু কমেন্ট করেন তো প্লিজ। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। এই তো আসাদুল ভাই বলছেন জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ইসাক ভাই বলছেন জি স্যার। সৌরভ ভাই বুঝতেছি স্যার, ধন্যবাদ। ফাহিমা আক্তার জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝা থাকেন, ইনশাল্লাহ মারাত্মকভাবে বুঝে ফেলছেন, তাহলে আসেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই। ধরে নেন তিনজন ছেলে বা তিনজন মানুষ, তারা একটা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। হ্যাঁ, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দেখেন একজন 1, আরেকজন 2, আরেকজন 3। দেখেন তো এই জায়গাটাতে, স্যার লাইভে 4 জন তাই কমেন্ট কম। না না, লাইভে 4 জন না, লাইভে আমি এই মুহূর্তে 6 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, আমি যদি এই জায়গাটাতে এইভাবে বলি যে এই যে যিনি 3 নাম্বার আর যে যিনি 2 নাম্বার, তার চেয়ে উপরে আছে 1 নাম্বার। এখন দেখেন তো, এই যে 1 নাম্বার 2 আর 3 এর উপরে আছে, মানে কি গায়ের উপরে আছে? নো। এই যে দেখেন পাশের দিক থেকে উপরে আছে, অথবা এদের তুলনায় উচ্চতার দিক থেকে উপরে আছে। সো উচ্চতার দিক থেকে উপরে থাকলে অথবা পাশের দিক থেকে উপরে থাকলে আমাদেরকে অ্যাবাভ লিখতে হয়, আমাদেরকে অ্যাবাভ লিখতে হয়। আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ফজলে রাব্বি ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন এটা। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা কমেন্ট করেন প্লিজ। এবার আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারবো যদি আপনারা এই গ্যাপগুলোতে অন, ওভার, অ্যাবাভ কোন জায়গাতে কোনটা বসবে একটু কমেন্ট করে আমাদের জানাইতে পারেন। কমেন্ট করেন তো বাবা, দেখি কমেন্ট করেন। আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কুইকলি ABCD, এই যে 4টা প্রশ্ন দেখতে পাচ্ছেন, 2 মিনিটের মধ্যে আপনারা আমাকে জানাবেন।
কুইকলি কমেন্ট করতে হবে, হ্যাঁ। ওয়াও, মাশাআল্লাহ, সৌরভ ভাই 4টা উত্তর লিখে ফেলছেন। বাকিরা একটু ট্রাই করেন তো। বাকিরা একটু ট্রাই করেন তো প্লিজ। এই বুঝছি বললে হবে না আসাফ ভাই, আনসার করতে হবে। বুঝছি বললে তো হবে না ভাই, আনসার লিখতে হবে। ফজলে রাব্বি, আচ্ছা আচ্ছা, আসেন তাহলে এবার আমরা একটু মিলায় দেখি কার কয়টা হয়, হ্যাঁ। উই প্লেড দ্য ম্যাচ 1000 মিটার্স ড্যাশ, এইটা হবে অ্যাবাভ। কেন অ্যাবাভ হবে ব্যাখ্যা করতেছি, দেখেন। ঠিক আছে, বন্যা দে, এই তো ধন্যবাদ। বন্যা দে অন লিখে ফেলছেন, আল্লাহ রে। অন তো লেখা যাবে না, বন্যা। খেয়াল করেন, ধরেন এইটা হলো একটা সমুদ্রপৃষ্ঠ। ধরে নেন এইখান থেকে কথার কথা 50 কিলোমিটার দূরে আমরা একটা মাঠে খেলেছিলাম। ধরেন এটা একটা মাঠ, এই মাঠটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে। এখন আমরা যদি বলি যে আমরা সমুদ্রপৃষ্ঠের 1000 মিটার উপরে খেলেছিলাম, তার মানে কি আমরা হেলিকপ্টার নিয়ে গিয়ে সমুদ্রের সরাসরি উপরে খেলছি? নো, বরং উচ্চতার দিক থেকে উপরে বা পাশের দিক থেকে উপরে হলে অ্যাবাভ হয়। এবার আসেন আমরা যদি বলি যে ছাতাটা টেবিলের উপর আছে, তাহলে নর্মালি টেবিলের উপরে আছে, সো এটা হবে অন, এখানে কাভার করা মূল বিষয় নয়। কিন্তু আমি যদি বলি যে তার মাথার উপর একটা ছাতা আছে, আমি যদি বা আপনি যদি বা সে যদি মাথার উপর একটা ছাতা ধরে, কাভার হচ্ছে কিনা? কাভার করলে ওভার বসে, এই যে হচ্ছে ওভার। এইবার আসেন, কাউকে যদি বলা হয়, যেমন ধরে নেন এইটা হলো একটা লাইন, আপনি যদি আমাকে বলেন যে সুমন ভাই লাইনের উপর আপনার নাম লেখেন, আচ্ছা আমি কি লাইনের উপরে এইভাবে সুমন লিখব? বলেন তো। লাইনের উপর যখন কাউকে তার নাম ঠিকানা লিখতে বলে, তারা কি এইভাবে লাইনের উপরে নাম লেখে? লেখে না, বরং তিনি বোঝে যে ভাই এইটা হলো একটা লাইন, আপনার নাম বা ঠিকানাটা উচ্চতার দিক থেকে উপরে থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে যখন আমরা কাউকে বলছি যে লাইনের উপর তোমার নাম লিখো, তার মানে কি তোমার নামটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে থাকবে, লাইনের নিচে নামবে না। তাহলে উচ্চতার দিক থেকে উপরে থাকলে কি হয়? অ্যাবাভ। এবার একটু কমেন্ট করেন তো দেখি আপনাদের কার কার 4টাই হলো। একটু কমেন্ট করেন তো। আমা একটা একটা হয় নাই, আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা বুঝাচ্ছি, ইনশাল্লাহ আমাদের বেশটাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যদি বলি যে আমরা একটা ম্যাচ সমুদ্রপৃষ্ঠের 1000 মিটার উপরে খেলেছি, তার মানে কি এটা যদি সমুদ্র হয়, আমরা ম্যাচটা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার দিক থেকে 1000 মিটার উপরে খেলছিলাম, সরাসরি উপরে নয়। সবগুলো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, 2টা হয়েছে। ইসাহাক, ইসাহাক এত কম হলে তো বিপদ ভাই। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন, ই এফ জি এইচ আই জে, এই 6টা প্রশ্নের উত্তর আপনারা এবার করে দেন। সময় দিলাম 2 মিনিট, কুইকলি।
কুইকলি কমেন্ট করবেন। কমেন্ট করতে হবে, হ্যাঁ আপনারা ওই যে EFGHI এভাবে লিখে লিখে কমেন্ট করবেন। কুইকলি কমেন্ট করতে হবে, হ্যাঁ। কুইকলি কমেন্ট করতে হবে। এই তো মাশাআল্লাহ অনেকে লিখছেন, তাহলে আসেন আমরা একটু উত্তরগুলো মিলিয়ে দেখি, হ্যাঁ আমাদের কার কয়টা হলো। লেটস লেটস চেক। দেখেন আমরা ধরেন একটা মানুষের কথা বলছি, একটা মেয়ের কথা বলতেছি যে প্লেনে ওঠার পর তার প্রথম খুব নার্ভাস নার্ভাস লাগতেছিল, কিন্তু যখন প্লেনটা শহরের উপরে উঠে গেল, অর্থাৎ স্থির অবস্থায়, মানে স্থির তো আর থাকে না, যেমন ওঠার সময় যেভাবে উঠতেছে নামার সময় নামতেছে, তাই না? কিন্তু যখন স্থির হয়ে গেল তখন মানে স্থির বলতে মানে লেভেল হয়ে গেছে আর কি, তখন তার কাছে ইজি লাগতেছিল। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাট ফার্স্ট প্রথমত শি ফেল ভেরি নার্ভাস, তার খুব নার্ভাস লাগছিল। হোয়েন দ্য প্লেন গট ড্যাশ দ্য সিটি, কিন্তু প্লেনটা যখন শহরের উপরে চলে গেল বা উপরে থাকা অবস্থায় শহরের উপরে ছিল, তখন সে ইজি হয়ে গেল। দেখেন তো একটা প্লেন যখন শহরের উপরে থাকে তার মানে কি সেই প্লেনটা শহরকে কাভার করে থাকে? থাকে না। শহরকে স্পর্শ করে উপরে থাকে? তাও থাকে না, বরং উচ্চতার দিক থেকে উপরে রয়েছে। সো আপনাকে লিখতে হবে অ্যাবাভ। এবার আসেন আমরা যদি বলি যে টেবিলের উপর, ডেস্ক মানে টেবিলের উপর একটা বাক্স আছে, তাহলে নর্মালি উপরে স্পর্শ করে আছে, কাভার করা বোঝাচ্ছে না, তাহলে আমরা এই জায়গাটাতে অন লিখব। এইবার আপনি যদি আপনার কোনো একটা বন্ধুকে বলেন যে দোস্ত তুই কি মার্কেটের উপরে যে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এইখানে থাকিস, তাহলে দেখেন ধরেন আমি একটা বিল্ডিং আঁকতেছি, যে এটা হলো একটা বিল্ডিং, ধরেন এই বিল্ডিং এর একতলাটা হলো মার্কেট, দুই তলাটা এটাও হলো মার্কেট, এরকম হয় কিন্তু অনেক সময়, হ্যাঁ। আর এই যে এগুলো হচ্ছে ছোট ছোট ফ্ল্যাট বা ছোট বড় ফ্ল্যাট, ইটের মতো মনে হচ্ছে আর কি, বা অ্যাপার্টমেন্ট। এখন আমার বন্ধু আমাকে যদি বলে যে ভাই বা দোস্ত তুই কি মার্কেটের উপর যে অ্যাপার্টমেন্টটা এখানে থাকিস, তার মানে কি আমার অ্যাপার্টমেন্ট আমার ফ্ল্যাট কি মার্কেটকে ঢেকে রাখতেছে? নো, জাস্ট বোঝাচ্ছে যে মার্কেটের উচ্চতার দিক থেকে উপরে রয়েছে আমার ফ্ল্যাটটা বা আমার অ্যাপার্টমেন্টটা। সো উচ্চতার দিক থেকে উপরে হলে অ্যাবাভ হয়। এইবার দেখেন যদি বলা হয় যে সে তার বাচ্চার গায়ের উপর একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল টেনে দিল, কেউ যখন তার বাচ্চার গায়ের উপর একটা কম্বল টেনে দেয়, কম্বল টেনে দিচ্ছে যখন, দেখেন তো এখন আপনিই বলেন এই যে কম্বলটা যে টেনে দিচ্ছে, কম্বলটা তার শরীরকে কাভার করছে কিনা? করছে। তাহলে কাভার করলে ওভার বসে। এরপর দেখেন আমরা যখন বললাম শি পুট সাম বাটার দ্যাটস দ্য পিস অফ ব্রেড, রুটির টুকরাটার উপরে একটু বাটার বা মাখন লাগিয়ে দাও। এই যে দেখেন কোনো কিছুকে যখন কাভার করতেছে, আপনি যখন রুটিতে মাখন লাগাচ্ছেন সেটা অর্ধেক হোক অল্প হোক যতটুকু হোক কাভার করছে বাবা, কাভার করলে ওভার হয়।
আবার আমি যখন বললাম শি স দ্য বুক ড্যাশ দ্য বেড, সে বেডের উপর একটা বই দেখতে পেল, বই দিয়ে আমরা বেডকে কাভার করি না, জাস্ট স্পর্শ করে উপরে আছে। সো অন, সবগুলো হয়েছে কার, একটু কমেন্ট করেন তো বাবা। যতগুলো লিখলাম এর মধ্যে সবগুলো হয়েছে কার, একটু কমেন্ট করেন তো প্লিজ। সবগুলো কার হয়েছে একটু কমেন্ট করেন তো বাবা। সবগুলো হয়েছে, মাশাআল্লাহ, ফাহিমা আক্তার, থ্যাংক ইউ। আর কারো কি সবগুলো হয়েছে বাবা? দেখেন তো আর কারো সবগুলো হলো কিনা। আচ্ছা যাক, তাহলে পারবেন ইনশাল্লাহ। সো আমি ধরে নিচ্ছি, হ্যাঁ আমি ধরে নিচ্ছি আপনার এই ইহকালে অন, অ্যাভাব, ওভার নিয়ে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। তাহলে এইবার আপনি কি বুঝতে পারছেন এই যে আমাদেরকে বিভিন্ন বই অনের ব্যবহার, অ্যাভাবের ব্যবহার, ওভারের ব্যবহার দিয়ে কি পরিমাণ আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। খুব ভয়ঙ্কর বিষয়, বুঝতে পারছেন তো বাবা। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে না স্যার অল্প হয়েছে, ফজলে রাব্বি সমস্যা নাই, অল্প হোক, বাট বিষয়টা মাথা রেখেন। তাহলে আমি যেটা বললাম সরাসরি গায়ের উপরে স্পর্শ করে উপরে আছে, কাভার করা বোঝাচ্ছে না। এমন হলে অন, উপরে আছে সেটা অর্ধেক থাকুক পুরো থাকুক, উপরে আছে সেটা স্পর্শ করে থাকুক বা না থাকুক, কাভার করলে ওভার হয়। একটা হয় নাই, আচ্ছা আচ্ছা বন্যা দে, মাশাআল্লাহ অনেকগুলো তো, বাকিগুলো তো হয়েছে তাও অন্তত, তাই না? কাভার করলে ওভার হয়, কাভার নয় ওভার নয়। তাহলে আমরা বুঝতে পারছি। এইবার আসেন, এই পর্যন্ত আমাদের আর সমস্যা নাই। এখন আমরা আরো দুটো প্রেপোজিশনে চলে যাব। আমরা কিন্তু কি দেখতেছিলাম, আমরা এই যে স্থির অবস্থায় দেখতেছি। আমরা স্থির অবস্থায় দেখতেছি। তাহলে দেখেন স্থির অবস্থায় এইবার আমরা দেখব যদি নিচে বোঝাতে চাই, নিচে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো আন্ডার, এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো বিলো। আচ্ছা আসেন আমরা একটু ইন্টারেস্টিং ফ্যাক্টের মাধ্যমে বিষয়টা জেনে নিই। আন্ডার আর বিলো, এটা কিভাবে? স্থিরভাবে। একটা লিখি নাই, ওইটাই হয় নাই। আচ্ছা যাক, মাশাআল্লাহ বাকিগুলো তো হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তাহলে খেয়াল করেন, আপনাদেরকে আরেকবার একটু মনে করায় দেই। আমরা বলেছিলাম যে সরাসরি গায়ের উপরে স্পর্শ করে নয়, বরং উচ্চতার দিক থেকে উপরে অথবা পাশের দিক থেকে উপরে হলে অ্যাভাব হয়। আপনি যেটা মাথায় রাখবেন সেটা হলো বিলো হলো অ্যাভাবের বিপরীত। অ্যাভাবের বিপরীত অর্থাৎ যেই জন্য আপনি অ্যাভাব লিখছেন তার বিপরীতে বিলো লিখবেন। অন্যদিকে যেটা আসতেছে দেখেন, আন্ডার, আন্ডার হলো অন ও ওভার এর বিপরীত। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো। তার মানে কি ভাই, আমরা যখন বলছিলাম কাভার করলে ওভার হয়, তাহলে উপরের দিক থেকে কাভার করলে ওভার, নিচের দিক থেকে অর্ধেক হোক আর বেশি হোক, পুরোটা হোক, কাভার করলে ওভার। যেমন ধরে নেন আমি যদি বলি যে আমার ছেলের সাথে আমি ধরে নেন লুকোচুরি খেলতেছি, আমি এই উদাহরণটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বোঝাই। ছেলে আমাকে বললো বাবা তুমি লুকাও, আমি আসতেছি। আমি গিয়ে খাটের নিচে লুকোলাম। এখন ধরে নেন খাটের পুরোপুরি নিচে যাই আর অর্ধেক নিচে যাই, খাট আমাকে কাভার করতেছে না, তাহলে আমার উপরে খাট আছে যদি বলি তাহলে হবে ওভার। আর যদি বলি খাটের নিচে আমি আছি, সেটা খাট, আমি যখন খাটের নিচে, সেটা আমার শরীর স্পর্শ করে খাট থাকুক বা আমি খাটের 2-3 ইঞ্চি নিচে থাকি, আমি খাটের নিচে আছি, সেটা স্পর্শ করে থাকি বা স্পর্শ না করে থাকি, সরাসরি যখন নিচে থাকবে তখন হচ্ছে আন্ডার। ওকে, তাহলে আমি লিখে দিই কোথায় কোথায় আমরা এগুলো লিখবো। তাহলে আমরা মাথায় রাখবো স্পর্শ করে বা না করে সরাসরি নিচে থাকা বোঝালে,
তাহলে স্পর্শ করে বা না করে, আচ্ছা এখানে আরেকটু তথ্য দিয়ে দেই। সম্পূর্ণ বা আংশিক অংশ, সম্পূর্ণ অংশ হতে পারে আবার আংশিক অংশ হতে পারে, সরাসরি নিচে থাকা বোঝালে, সরাসরি নিচে থাকা বোঝালে আন্ডার বসে। ওকে, তারপরে বাবা 2 নাম্বার যেটা, সেটা হলো দেখেন অধীনস্থতা বোঝাতে। অধীনস্থতা বোঝাতে, অধীনস্থতা মানে বোঝেন তো বাবা, ধরেন আপনি বলতেছেন যে তুমি কি জানো আমার ভাইয়ের আন্ডারে না 50 জন লোক কাজ করে। এই যে আপনার ভাইয়ের আন্ডারে যে 50 জন লোক কাজ করে, তারা কি তার গায়ের নিচে? নো, গায়ের নিচে বোঝাচ্ছে না, বরং এখানে বোঝাচ্ছে অধীনস্থ। এই অধীনস্থতা বোঝানোর জন্য আমরা আন্ডার ব্যবহার করব। এরপরে দেখেন, মাথায় রাখবেন মানসিক চাপে থাকা বোঝালে, মানসিক চাপে থাকা বোঝালেও আন্ডার বসে। আরেকটা হলো সংখ্যা বা বয়সের দিক থেকে কম, সংখ্যার দিক থেকে কম বা বয়সের দিক থেকে কম, সংখ্যার দিক থেকে নিচে বা বয়সের দিক থেকে নিচে, হ্যাঁ, কম অথবা নিচে থাকা বোঝালে সেক্ষেত্রে আন্ডার বসে। অন্যদিকে দেখেন, এটা হলো সরাসরি নিচে নয়, বরং উচ্চতা বা পাশের দিক থেকে নিচে থাকলে, নিচে থাকা বোঝালে। তাহলে সরাসরি গায়ের নিচে থাকা বোঝাচ্ছে না বাবা, উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে নিচে থাকা বোঝালে সেক্ষেত্রে আমরা বিলো লিখব। আরেকটা হলো তাপমাত্রার দিক থেকে, তাপমাত্রার দিক থেকে নিচে থাকা বোঝালে সেই ক্ষেত্রেও আমরা বিলো লিখব। হ্যাঁ, আমি এগুলোর নাম্বারিং করে দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমি আপনাদেরকে একটু চিত্র এঁকে দেখাই দিই। এই যে দেখেন, আমরা যখন বলছিলাম যে উনি হলো 1 নাম্বার, সে 2 নাম্বার, আর উনি 3 নাম্বার। এখন দেখেন, আমি নিচে যদি বোঝাতে চাই, আমি বলছিলাম 3 নাম্বারের উপরে 1 নাম্বার, তাহলে উচ্চতার দিক থেকে পাশের দিক থেকে উপরে বোঝালে আমরা লিখেছিলাম অ্যাবাভ। এবার আমি যদি বলি যে 1 নাম্বারের নিচে 2 নাম্বার, সরাসরি গায়ের নিচে নো, উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে 1 নাম্বারের নিচে আছে 2 এবং 3, এক্ষেত্রে হবে বিলো। অ্যাবাভের বিপরীত হচ্ছে বিলো। ওকে, অন্যদিকে দেখেন, আমরা যদি বলি যে এই যে টেবিল ক্লথটার নিচে একটা টেবিল আছে, খেয়াল করেন, অথবা যদি বলেন যে জগের নিচে একটা টেবিল ক্লথ আছে, সরাসরি নিচে কিন্তু স্পর্শ করে নিচে, তাহলে আন্ডার হবে। হ্যাঁ, আবার দেখেন, আমরা যদি বলি এই বাক্সর নিচে টেবিলটা আছে, হ্যাঁ, যদি এভাবে আমরা বলি না বাক্সর নিচে টেবিল আছে, বরং টেবিলের উপরে বাক্স আছে বলি, তাহলে এই হলো গিয়ে ঘটনা। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, তবে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদের পালা, আপনারা এটা একবার দেখে নেন, দেখে আপনারা আমাকে, স্যার আমরা সেন্টেন্সের মিনিং বুঝি না, কি করতে পারি? ভাই, মিনিং না বুঝতে বিপদে পড়ে যাবেন আসাফ ভাই। হ্যাঁ, মিনিং আপনারা বুঝতে হবে, আর এগুলো তো খুব রাফ অ্যান্ড টাফ মিনিং না। তাহলে আসেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বাক্য আছে, এই বি সি ডি ই এফ জি, ঠিক আছে? এইখানে যে 7টা বাক্য দেখতে পাচ্ছেন, এই 7টা বাক্যে আপনাদের এই জায়গাটাতে কি আন্ডার আসবে নাকি বিলো আসবে সেটা লিখে দিবেন আমাকে। সময় দিলাম 2 মিনিট।
কুইকলি। কুইকলি কুইকলি ট্রাই করবেন, হ্যাঁ। দ্রুত প্লিজ, দ্রুত উত্তর করবেন। হ্যাঁ, এই তো রাব্বি ভাই, ধন্যবাদ। বাকিরা কুইকলি চেষ্টা করবেন বাবা। এটা আহামরি এত কঠিন কিছু না, প্লিজ ট্রাই করেন, ভুল হোক সমস্যা নাই। মাশাআল্লাহ, ধন্যবাদ সৌরভ কুমার ভাই। আর কেউ? আচ্ছা আসেন তাহলে আমি বলি, আপনারা একটু মিলায় দেখেন, হ্যাঁ, কয়টা হয়। আচ্ছা, দ্য হোল ভিলেজ ওয়াজ ড্যাশ ওয়াটার। এখানে আরেকটা শব্দ লিখলে ভালো হতো, আফটার দ্য ফ্লাড। বন্যার পর পুরো গ্রামটা পানির নিচে চলে গেল। আচ্ছা বাবা, বন্যার পর যখন একটা গ্রাম পানির নিচে যায়, সরাসরি পানির নিচে যায় না, তাহলে সরাসরি নিচে হলে কি হবে? আন্ডার হবে। হ্যাঁ, এবার দেখেন পার্টস অফ দ্য সিটি, শহরের কিছু অংশ আর ড্যাশ সি লেভেল। আমরা যদি বলি যে আমাদের শহরের কিছু অংশ বঙ্গোপসাগরের বা বঙ্গোপসাগর যেটা দেখতে পাচ্ছেন সেই সাগরের বা সেই সমুদ্রপৃষ্ঠের থেকেও নিচে, তার মানে কিন্তু দেখেন শহরটা সমুদ্রের নিচে না, বরং উচ্চতার দিক থেকে, পাশের দিক থেকে নিচে। তাহলে কি হবে বাবা? বিলো। আমরা যখন বলতেছি যে একটা বাচ্চা ছাতার নিচে আছে, সরাসরি নিচে থাকলে কি হয়? আন্ডার হয়। আবার আপনি যখন কাউকে বলবেন যে লাইনের নিচে তোমার নাম লিখো, তার মানে কি আপনি নাম লিখে, মানে নামটা কি লাইনের এইভাবে নিচে থাকবে? নো, বরং বোঝানো হচ্ছে যে লাইনের নিচে তোমার নাম থাকবে, তোমার নামটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে উঠবে না, উচ্চতার দিক থেকে নিচে থাকবে। তাহলে উচ্চতার দিক থেকে নিচে থাকলে কি হয়? বিলো হয়। এবার দেখেন দেয়ার আর 300 এমপ্লয়িজ ড্যাশ হিম, তার অধীনে 300 এমপ্লয়ি আছে। তাহলে অধীনস্থতা বোঝালে কি হয়? আন্ডার হয়। এবার দেখেন দেয়ার আর 8 প্লেয়ার্স ইন ইচ টিম। এখানে আমাদের বলা হয়েছে আন্ডার এবং বিলো দিয়ে পূরণ করতে। আমরা বলেছিলাম সংখ্যা বা বয়সের দিক থেকে কম, সংখ্যা বা বয়সের দিক থেকে কম হলে আমাদেরকে লিখতে হয় আন্ডার। একইভাবে দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে তুমি ইউ ক্যান নট গেট অ্যান এনআইডি ইফ ইউ আর আন্ডার 18। তোমার বয়স যদি 18-র নিচে হয় তুমি এনআইডি পাবে না। সাবরিন গাজী অনন্যা, ওয়ালাইকুম আসসালাম বাবা, আজকে ক্লাস অনেক লেট করে আসছেন তাই না? আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এগুলো পারবেন, এখানে সমস্যা হবে না। আসেন আমরা আরো 4টা দেখতে পাচ্ছি এখানে। The temperature is 5 ডিগ্রি ড্যাশ 0। তো আমরা বলেছিলাম তাপমাত্রার দিক থেকে নিচে হলে বিলো লিখতে হয়। আবার মানসিক যন্ত্রণা বা মানসিক প্রেসারে আছে বোঝালে আন্ডার লিখতে হয়। আমরা যখন বললাম যে বিড়ালটা সোফার নিচে আছে, আমরা বলেছি স্পর্শ করে হোক আর স্পর্শ না করে হোক, সরাসরি নিচে থাকলে, সেটা অর্ধেক নিচে থাকুক আর পরিপূর্ণ সম্পূর্ণ নিচে থাকুক, আন্ডার হবে। এবার দেখেন আমরা যখন বলতেছি যে সে তার সোয়েটারের নিচে একটা ব্লু শার্ট পরছে, সোয়েটারের নিচে শার্ট, খেয়াল করেন কিন্তু এই যে সোয়েটারের নিচে যখন একটা মানুষ শার্ট পরতেছে, সোয়েটারের নিচে একটা মানুষ যখন শার্ট পরতেছে, এই শার্টটা কি হবে?
অবশ্যই সরাসরি নিচে হলে কি হবে? আন্ডার। এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো বাবা। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এতটুকু জায়গার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার কথা নাই, সুযোগ নাই। এগুলো হচ্ছে নিয়ম অনুযায়ী প্রেপোজিশন। তবে আমরা যেটা দেখতে পাই অনেক সময় চাকরির পরীক্ষাতে নিয়ম অনুযায়ী না এসে আবার দেখবেন অ্যাডমিশনের পরীক্ষায় বা আপনাদেরও যখন কোনো প্রেপোজিশনের গ্যাপ আসে, এখানে মোটামুটিভাবে 4 থেকে 5টা প্রশ্ন থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বোঝার কোনো সুযোগ নাই, মানে বোঝার তেমন কোনো টেকনিক নাই। যে 2-4টা জায়গা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, বোঝাই দেব। বাট এই জায়গাটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের জায়গাটাতে আপনাকে মুখস্থ বিদ্যায় পারদর্শী হতে হবে। যদি মুখস্থ করতে পারেন আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। ওকে, সো আশা করি ইনশাল্লাহ এতটুকুর মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না থাকলে আমরা আজকের মতো আলোচনাটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা মানে নেক্সট 2 বা 3টা বা 2টা ক্লাস লাগবে আমাদের প্রেপোজিশন শেষ করতে এবং প্র্যাকটিস অংশগুলো কভার করতে। এর পরপর আমরা ফার্স্ট পেপারে চলে যাব। ওকে, যারা 2026-এর স্টুডেন্ট আছেন তারা জানেন যে আপনাদের যে বইটা দেয়া হয়েছিল সেই বইটা আবার পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, সেই বইটাকে আবার পরিবর্তন করা হয়েছে। সো আপনাদের ফার্স্ট পার্টে আমরা যখন জাম্প করব উভয়ের জন্যই কাজে লাগবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা বেসিক টু অ্যাডভান্সড গ্রামার শিখতে চায়, হ্যাঁ, আমাদের বেসিক টু অ্যাডভান্সড গ্রামার ব্যাচ শুরু হচ্ছে। এটা শুরু হচ্ছে 10th ডিসেম্বর 2024। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো ভাই বোন যুক্ত হতে চায় তাদেরকে কাইন্ডলি একটু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, যোগাযোগ করে নিলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।